আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত আজকের বিদ্যাবাড়ি লাইভ ক্লাসে। আজ আমরা কথা বলবো 11 থেকে 20তম গ্রেড, বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক যে নিয়োগ পরীক্ষা, এটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং আপনি কিভাবে বাংলায় ভালো করবেন বা বাংলার প্রস্তুতি নেবেন, বিশেষ করে ঘরে বসে। কারণ অনেকের পক্ষে কিন্তু অফলাইনে কোচিং সেন্টারে গিয়ে বা কোনো একটা প্রাইভেট ব্যাচে পড়া সম্ভব হয় না, তো তাদের জন্য মূলত আজকের এই আয়োজন। আমি আজকে বাংলা নিয়ে যেহেতু কথা বলবো, বাংলায় কি পড়তে হবে এবং কি পড়তে হবে না সেটাও বলবো। কারণ আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী মনে করে যে বাংলা কি পড়তে হবে, কিন্তু আমি মনে করি সফলতার জন্য বাংলার জন্য কি পড়তে হবে এটা জানাটা যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে কি কি বাদ দিতে হবে। কেন? কারণ একটা বিষয় আমি বলি, ধরেন আমাদের যে ব্যাকরণ, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণটা, একটা হচ্ছে আপনারা সবাই জানেন, আমরা সহজ করে যদি বলি পুরাতন ব্যাকরণ, আর একটা হচ্ছে নতুন ব্যাকরণ। সহজ করে পুরাতন ব্যাকরণ বলতে শহীদ মুনীর স্যারের লেখা এটা, আর নতুন ব্যাকরণ যেটা, এটা আমাদের তারেক মঞ্জুর শাহ আরো অন্যান্যরা ছিলেন। তো যাই হোক, এখন এই পুরাতন ব্যাকরণে টপিক হচ্ছে 32টি টপিক। নতুন ব্যাকরণ যেটা, সেখানে কিন্তু আমাদের টপিক হচ্ছে 43টি টপিক। এখন আপনি বলেন যে এই যে 32টা টপিক, আরেকটা তো হচ্ছে 43টা টপিক, তো আপনি কি অনন্ত জলিল যে অসম্ভবকে সম্ভব করবেন, একেবারে আল্লাহর দুনিয়ার সব টপিক পড়ে ফেলবেন? না, একজন মানুষের পক্ষে এতগুলো টপিক একেবারে সিরিয়াসলি পড়া সম্ভব না। হ্যাঁ, আমি হয়তো পুরাতন বইটা একবার রিডিং করব, নতুন বইটা একবার রিডিং করব, কিন্তু যখন আমি সিরিয়াসলি পড়বো বা চাকরি পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিব, তখন কিন্তু সবগুলো টপিক সমান গুরুত্বপূর্ণ না। তাহলে এই জন্য আমাদের জানা উচিত যে আমি কি পড়বো আর কি বাদ দিব। তো কি পড়বো এটা বা যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি আমি মনে করি কি কি বাদ দিব। তো এই জন্য আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, তাহলে আমি হচ্ছে যে আপনাদেরকে বলে দিব যে এই 43টা টপিকের মধ্যে মোটামুটি আমরা যেটা লক্ষ্য করছি যে 20 থেকে 22টা টপিকের বাইরে থেকে প্রশ্ন আসে না। আপনি যদি 2019 সালের প্রশ্ন বিশ্লেষণ করেন, আপনি যদি 2022 সালের প্রশ্ন বিশ্লেষণ করেন, দেখবেন যে এর বাইরে থেকে প্রশ্ন আসে না। 2022 বলতে আসলে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 2022-এ, কিন্তু সেটা মূলত নিয়োগ পরীক্ষাটা ছিল 2020-এর, অর্থাৎ 20-এর পরীক্ষাটা 2022-এ অনুষ্ঠিত হয়েছিল। তো এই বিষয়টা আমরা একেবারে প্রমাণ সহকারে আমার ক্লাস শেষে আজকে আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব, যাতে করে আপনি বিষয়টা দেখতে পারেন। তো এখন আপাতত আমি যেটা বলি সেটা বিশ্বাস করেন। তাহলে এই জন্য প্রথম কথা হচ্ছে যে আমরা ক্লাসের যে টপিকগুলো বলবো, যে যেটা পড়তে হবে আপনারা এই টপিকগুলো লিখবেন, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার কাছে যদি 9-10-এ বোর্ড ব্যাকরণ পুরাতন এবং নতুন থাকে, সেটা একটু সামনে রাখেন, সেখান থেকে আমি কিছু হোমওয়ার্ক দিব যে যেটা আপনারা করবেন। তৃতীয় কথা হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা হচ্ছে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে প্রাইমারি বা বিসিএস যাই হোক না কেন, আপনারা তাকে একটু মেনশন করেন, এবং মেনশন করে, মেনশন শুধু করলে হবে না, মেনশন করে আবার একটু কমেন্টে লিখে দিবেন মেনশন ডান, তাহলে বা ডান লিখলেও হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যারা এখানে দায়িত্বে আছে, বিশেষ করে যারা এই বিষয়টা অপারেট করে, তাদেরকে বলে দিব যে 9-10-এ যে পুরাতন ব্যাকরণ এবং 9-10-এ যে নতুন ব্যাকরণ, এই দুইটা ব্যাকরণে যে অনুশীলনী আছে সবগুলোর প্রশ্নের যে উত্তর, সেটা যাতে পিডিএফ আকারে উত্তর সহ সেটা যাতে আপনাদেরকে অবশ্যই আপনাদের ইনবক্সে আমাদের পেজ থেকে দিয়ে দেয়। তো ইনশাআল্লাহ আপনারা হয়তো বা কালকের মধ্যে এটা পেয়ে যাবেন। ওকে, তাহলে আপনারা একটু হচ্ছে মেনশন করেন, তাহলে আমি খুশি হব বিষয়টা নিয়ে। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে এই যে আমরা 32টা টপিক, 43টা টপিক, এগুলোর মধ্যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমরা একটু লিখে দেই যে ব্যাকরণ চূড়ান্ত সাজেশন। তারপরে আমরা পড়াশোনায় ফিরে যাব, আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথাও বলবো। তো ব্যাকরণ, এটার আমরা আজকে হচ্ছে চূড়ান্ত সাজেশন দিব যে আপনি কোন টপিকগুলা পড়বেন। হ্যাঁ, এর বাইরে থেকে একটা দুইটা প্রশ্ন আসতে পারে, কারণ আমি তো আসলে একেবারে নিশ্চিত না যে এখান থেকে আসবে। হ্যাঁ, এর বাইরে থেকে একটা দুইটা আসতে পারে, কিন্তু আমরা যেগুলো দিব এগুলো না পড়ে কিন্তু আপনার পরীক্ষা হলে যাওয়া উচিত হবে না। এখন স্টুডেন্টদের মধ্যে আরেকটা বিষয় কনফিউশন যে স্যার 9-10-এর যে ব্যাকরণ পুরাতন এবং নতুন, আমি কোনটা পড়বো? তাদের উদ্দেশ্যে এক কথায় উত্তর দিয়ে দেই, পুরাতন ব্যাকরণটা আলোচনাটা অনেক বিস্তারিত, আমরা আসলে বেসিক স্ট্রং করার জন্য আমরা পুরাতন ব্যাকরণটা পড়বো, কিন্তু যে তথ্যগুলো পরিবর্তিত, এই পরিবর্তিত তথ্যগুলোর জন্য কিন্তু আমরা নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ যেটি নতুন, এই ব্যাকরণটাই কিন্তু আমরা কি করব, আমরা ফলো করব। ওকে, তাহলে আমি যেটি বলছিলাম যে আমরা এই যে নতুন ব্যাকরণ যেটা, এটা কিন্তু আমরা ফলো করব বিশেষ করে আপডেট তথ্যের ক্ষেত্রে। ওকে, আচ্ছা,
তো এবার আমরা একটু প্রথমে দেখি, আমরা 20 থেকে 22টা টপিক বলবো। তার মধ্যে 1 নাম্বার টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। এখন এই যে ধ্বনি ও বর্ণ থেকে কি ধরনের প্রশ্ন আসবে একটু সহজ করে বলি। এখান থেকে কোনো ধরনের সংজ্ঞা আসবে না। প্রশ্ন আসবে মৌলিক স্বর ধ্বনি কয়টি, 7টি। প্রশ্ন আসবে বাংলা ভাষায় মোট ধ্বনি কয়টি। আসলে বাংলা ভাষায় মূল ধ্বনি যদি আমরা চিন্তা করি, 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, তার মানে 37টি হচ্ছে মূল ধ্বনি। এমনি বর্ণ হচ্ছে 50টি। তাহলে এই যে অঘোষ ধ্বনি কয়টি, ঘোষ ধ্বনি কয়টি, অঘোষ বর্ণ কয়টা, ঘোষ বর্ণ কয়টা, অল্প প্রাণ কয়টি, মহাপ্রাণ কয়টি, বা কোনটি অল্প প্রাণ কোনটি মহাপ্রাণ, এই ধরনের প্রশ্ন আসবে। তাই তাহলে ধ্বনি ও বর্ণ থেকে আমরা কি পড়বো, কি বাচ্চাদের মতো সংজ্ঞা পড়বো না, আমরা পড়বো কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা নাসিক্য, ঊষ্মধ্বনি কয়টি বা শীর্ষধ্বনি কয়টি, এই ধরনের বিষয়গুলো আসবে। কার আছে কয়টি, মাত্রাযুক্ত বর্ণ কয়টি, এই ধরনের প্রশ্ন আসবে। তো আমি পড়াশোনা একটু পরে যাই, আমি আজকে প্রথমে হচ্ছে একটু সাজেশনটা দিয়ে নিই। ওকে, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এবং এই ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারই প্রশ্ন আসে। তো এই ধ্বনি পরিবর্তন যে বিষয়টা, এটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বলবে কোনটা সমীভবন, কোনটা বিষমীভবন, কোনটা হচ্ছে যে দ্বিত্ব ব্যঞ্জন, এটার উদাহরণ জানতে চাওয়া হবে। বলবে যে নিচের কোনটি দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ। সরাসরি কোনো ধরনের সংজ্ঞা কিন্তু আসবে না। এই জন্য আপনার যতটুকু দরকার আপনি হচ্ছে ততটুকুই পড়বেন। আচ্ছা, এবার দেখেন একটা বিষয় আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে ধ্বনি বর্ণের পরে যে বিষয়টা সেটা হচ্ছে শব্দ। এই যে শব্দের যে বিষয়টা, শব্দ থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কোনটা মৌলিক শব্দ, কোনটা সাধিত শব্দ, তারপরে হচ্ছে কোনটা আপনার আমরা যদি দেখি যে কোনটা হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ কোনটি, কোনটা দেশি শব্দ, কোনটা বিদেশি শব্দ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে। তাহলে সরাসরি সংজ্ঞা আসবে না, অর্থাৎ শব্দকে দেখে আপনার চিনতে হবে। যেমন বাবা কি শব্দ, বাবা হচ্ছে তুর্কি শব্দ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু চলে আসে। ওকে, শব্দের পরে আরেকটা বিষয়, যেটা শব্দের পরে আপনারা দেখেন, আমরা জানি যে শব্দ গঠনের একটা উপায় হচ্ছে সন্ধি। তো সন্ধি থেকে কি ধরনের প্রশ্ন আসবে, সন্ধি থেকে প্রশ্ন আসবে কোনটা স্বরসন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি, অথবা আসতে পারে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি। তাহলে যে সন্ধিটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না সেটা কি সন্ধি, সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। ওকে, সন্ধির পরে যেটা পড়বেন আপনি সেটা হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয়টাও কিন্তু শব্দ গঠনেরই একটা উপায়। তাহলে সন্ধির পরে প্রত্যয় থেকে কি আসবে, কোনটা কৃত প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়। তারপরে আমরা যদি বলি যে কোনটা হচ্ছে আপনার সংস্কৃত কৃত প্রত্যয়, কোনটা বাংলা কৃত প্রত্যয়, অর্থাৎ প্রত্যয়কে আপনার চিনতে হবে। এটা হচ্ছে প্রত্যয় বিচ্ছেদ। বলবে উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কি, এখন আপনি দিয়ে আসবেন কি উক যুক্তি, আসলে এটা হবে বদ যুক্তি। কেন হবে, এটার জন্য আসলে ক্লাসগুলা করা জরুরি, আমরা টপিক ভিত্তিক পরবর্তীতে কিন্তু নিব। ওকে, এবার 6 নম্বর যে টপিকটা থেকে প্রশ্ন আসে, শব্দ গঠনের আরেকটি উপায় হচ্ছে উপসর্গ। তো এই উপসর্গ থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। উপসর্গ থেকে কি আসবে, নিচের কোনটি বাংলা উপসর্গ, নিচের কোনটি তৎসম উপসর্গ, অথবা বলবে যে অনাবৃষ্টি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। অনাবৃষ্টি উপসর্গটি অর্থাৎ বৃষ্টির অভাব, তার মানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে 3টা জিনিস, উপসর্গ চেনা, তারপরে হচ্ছে যে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে উপসর্গের অর্থ, আরেকটা হচ্ছে একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দে কতটি উপসর্গ আছে, যেমন সমবিভার, সম, অভি, বি, আ, এখানে কিন্তু 4টা উপসর্গ আছে। তার মানে একটা শব্দ দিয়ে বা বাক্য দিয়ে বলবে যে এখানে উপসর্গের সংখ্যা কয়টি। তো সেইখানে কিন্তু একটা চমৎকার টেকনিক আছে, আমরা কিন্তু এই বিষয়টা অবশ্যই ওইভাবে চিন্তা করে পড়বো। ওকে, এবার দেখেন উপসর্গের পরে আরেকটা বিষয় 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের শব্দ গঠনের আরেকটা উপায় হচ্ছে কিন্তু সমাস। আমরা কিন্তু সমাসের মোটামুটি 10টা কনফিউশন নিয়ে গত বিসিএস এর ক্লাসে কথা বলছিলাম, আপনারা স্ক্রল করলে কিন্তু এটা নিচে দেখতে পাবেন। তাহলে এই ক্লাসগুলো কিন্তু আপনি দেখতে পারেন, অর্থাৎ সমাসের যে ক্লাসটা, সেখান থেকে আপনি অনেক জানতে পারবেন। যেমন 3টা অলুক সমাস আপনি কিভাবে পার্থক্য করবেন, সংখ্যা নিয়ে 4টা সমাস কিভাবে পার্থক্য করবেন, উপমান উপমিত রূপক আপনি কিভাবে পার্থক্য করবেন। গত ক্লাসটা যদি আপনি আমার দেখেন তাহলে কিন্তু এটা খুব সহজেই এটা করতে পারবেন। তাহলে সমাস থেকে কি প্রশ্ন আসবে, সমাস থেকে প্রশ্ন আসতে পারে যে এটা কোন সমাস, তার মানে হচ্ছে সমাস নির্ণয়। আরেকটা প্রশ্ন আসবে যে এই সমাসের ব্যাস বাক্য কোনটি, মুখ চন্দ্র, মুখ চন্দ্রের নাই, নাকি চন্দ্র মুখের নাই, নাকি মুখ চন্দ্র মুখের নেই চন্দ্র, তাহলে কোনটা হবে, তখন আপনি
পরীক্ষার হলে কিন্তু কনফিউজড হয়ে যান। তাহলে পরীক্ষার হলে কি যাচাই করা হয় যে আপনি আসলে বিষয়টা বুঝেন কিনা, কারণ আপনি যদি না বুঝেন তাহলে বাচ্চাদেরকে কি পড়াবেন। তো যাই হোক, আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি পড়বো। এরপরে আমাদের তাহলে সন্ধি, উপসর্গ, প্রত্যয়, সমাস, এই চারটা এই শব্দ গঠনের উপায়। এরপরে শব্দের পরে আরেকটা বিষয় হলো পদ, কারণ আমরা জানি শব্দের পরে যে বিভক্তি, সেই বিভক্তি মিলে কিন্তু পদ হয়। তাহলে পদ থেকে কি প্রশ্ন আসবে? পদ থেকে প্রশ্ন আসবে যে সিঙ্গেল একটা শব্দ দিয়ে বলবে যে এটা কোন পদ। হয়তো বললো যে সাগর, এটা কোন পদ, আপনি মনে করবেন এটা মনে হয় নাম পদ বা বিশেষ্য পদ বা এটা সংজ্ঞাবাচক বিশেষ্য। না, সাগরটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কেন? কারণ সাগর মানে হচ্ছে যে কোনো সাগর হতে পারে, তাহলে এটা কিন্তু নামবাচক না, এটা হবে জাতিবাচক। আবার যদি বলেন আমার মামাতো ভাই সাগর, মামাতো বোন নদীকে নিয়ে বঙ্গোপসাগরে গেল, তখন সেগুলো নামবাচক হয়ে যাবে। তাহলে আরেকটা হচ্ছে, তাহলে বাক্যে ব্যবহারের সময় পদ যে পরিবর্তন হতে পারে, একটা বাক্য দিয়ে বলতে পারে এটা কোন পদ। যদি বলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, তাহলে এখানে সুন্দর কোন পদ? তাহলে তুমি সুন্দর, তাহলে তুমি কেমন সুন্দর, অবশ্যই বিশেষণ পদ। কিন্তু যদি বলি সুন্দরকে কে না ভালোবাসে, তাহলে এই সুন্দর কিন্তু বিশেষ্য পদ হবে। আপনি বলেন জরিনাকে কে না ভালোবাসে, তাহলে জরিনা কি পদ? বিশেষ্য পদ। তাহলে সুন্দরকে কে না ভালোবাসে, তাহলে এখানে সুন্দর কি পদ? বিশেষ্য পদ। তার মানে পদ সিঙ্গেল আসতে পারে, একটা বাক্য দিয়েও বলতে পারে যে এই বাক্যে একটা চিহ্ন করে দিবে যে এটা কোন পদ বা চিহ্নিত অংশটি কোন পদ, এটা আসতে পারে। তো আমরা নর্মালি পদ পারি, কিন্তু যখনই বাক্যের মধ্যে দিয়ে বলে তখন কিন্তু আমরা পারি না। তো যাই হোক, আমরা এই বিষয়টা একটু পড়বো। তো এরপরে আমরা একটু যদি দেখি পদের পরে আমাদের যে বিষয়টা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে বাক্য। এখন বলবেন বাক্য থেকে কি প্রশ্ন আসে? বাক্য থেকে প্রশ্ন আসে বাক্য নির্ণয়, কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা যৌগিক বাক্য। এখন আমরা একটা বাক্য যখন দেখি পরীক্ষার হলে মনে হয় সবগুলাই মনে হয় সরল, আবার বলে কোনটা জটিল বাক্য, মনে হয় সবগুলাই জটিল বাক্য। যদি বলি কোনটি হচ্ছে যৌগিক বাক্য, মনে হয় সবগুলোই যৌগিক বাক্য। তাহলে অত্যন্ত চমৎকার টেকনিকে কিন্তু এই বাক্যগুলা শিখতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে একটা বাক্য বলি, একটু পরে পড়াবো, এখনই পড়াশোনায় যাচ্ছি না, একটু সাজেশনটা নিয়ে নেন সবাই। এরপরে বাক্যর পরে আমরা যদি একটু দেখি, বাক্যের পরে যে বিষয়টা সেটা হলো বাক্য শুদ্ধি। অর্থাৎ একটা বাক্য দিয়ে বলবে যে এটা শুদ্ধ কিনা, কিংবা চারটা অপশন দিবে, বলবে নিচের কোন বাক্যটি শুদ্ধ। তো পড়ার পরে মনে হয় সবগুলাই শুদ্ধ। অথবা বলে নিচের কোন বাক্যটি অশুদ্ধ, পড়ার পরে মনে হয় সবগুলোই মনে হয় অশুদ্ধ। এই যে পরীক্ষার হল, এখানে কিন্তু আমরা জানা প্রশ্নটা ভুল করে আসি। তাহলে এই জায়গাটাতে আমাদের একটু বেসিকটা ভালো হতে হবে, পাশাপাশি আমাদের টেকনিকটা কাজে লাগবে। আমরা বাক্য কিভাবে চিনবো যে শুদ্ধ বাক্য কিংবা অশুদ্ধ বাক্য, আমরা কিভাবে চিনবো, কয়েকটা কারণে বাক্য অশুদ্ধ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো পরবর্তীতে। বাক্য শুদ্ধির সাথে আরেকটা বিষয় জড়িত 11 নাম্বার যেটা, সেটা হলো বানান। এখন চারটা বানান দেয়া থাকবে যে নিচের কোন বানানটি শুদ্ধ অথবা নিচের কোন বানানটি অশুদ্ধ। ইদানিং এমন প্রশ্ন আসে নিচের কোন বানান গুচ্ছ অশুদ্ধ। তো আমি এতটুকু চাইবো যে আজকের ক্লাসের পরে আপনার যাতে কোনো স্যারের কাছে বা কোনো বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে না হয় যে বাংলার জন্য আমি কি পড়বো। আমি এতটুকু আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে আমি দীর্ঘদিন যেহেতু ক্লাস নিচ্ছি, অ্যাডমিশনে প্রায় অর্ধযুগ 1 যুগের বেশি সময় ধরে ক্লাস নিচ্ছি, পাশাপাশি চাকরি প্রোগ্রামে মানে 6 থেকে 7 বছর ক্লাস নিচ্ছি, সেই অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি যে যে টপিকগুলো আপনাদেরকে দিচ্ছি এর বাইরে আশা করি পড়তে হবে না। অন্তত আপনি বাংলায় 20-এর মধ্যে অন্তত ইনশাআল্লাহ এর মধ্যে 16-17 আপনি কমন পাবেন। ওকে, আচ্ছা। এরপরে বানানের পরে যে বিষয়টা আমরা 12 নাম্বার টপিকটা যদি একটু বলি, সেটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। এই প্রয়োগ অপপ্রয়োগ থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। প্রয়োগ অপপ্রয়োগ আরেকটা বিষয়, অনেকে একটা বিষয় হয়তো কনফিউজড হয়ে যাবেন যে স্যার এগুলো কি শুধু প্রাইমারির জন্য? না, এটা হচ্ছে সহজ করে বলি মোটামুটি সকল চাকরি পরীক্ষার জন্য, তারপরে স্পেশালি প্রাইমারি থেকে শুরু করে অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক থেকে শুরু করে 11 থেকে 20তম যে গ্রেড আছে এদের জন্য মূলত আমাদের এই সাজেশনটা দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ এর বাইরে থেকে এগুলোতে সাধারণত প্রশ্ন আসে না। আচ্ছা, তো এবার দেখেন 13 নম্বর যে বিষয়টা আমাদের প্রয়োগ অপপ্রয়োগের পরে, সেটি হচ্ছে বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্ন কিন্তু প্রশ্ন আসতে পারে, যেমন আসতে পারে বিরাম চিহ্নের ব্যবহার, আসতে পারে হচ্ছে যে বিরাম চিহ্ন কোনটাতে কতটুকু থামতে হয়। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে পড়াবো। যেমন টোটাল বিরাম চিহ্নটা একটা গল্প দিয়ে মনে রাখা যায় যে কোনটাতে কতটুকু থামতে হয়। যেমন আমরা যদি বলি কোলন ড্যাশ দাড়ির জিজ্ঞাসা শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল, তাহলে দেখেন কোলন ড্যাশ দাড়ি জিজ্ঞাসা বিস্ময় কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। তখন হাইফেন ইলিয়াকো ব্রাকেট বলল হাই ব্রাদার থেমো না।
আমরা অনেক সময় দুষ্টামি করে বলি না, হাই ব্রাদার থেমো না, চালিয়ে যাও। তাহলে হাই ব্রাদার মানে কি? হাইফেন ইলেকার ব্র্যাকেটে থামতে হয় না। হাই ব্রাদার থেমো না, চালিয়ে যাও। তাহলে হাই ব্রাদার মানে কি? হাইফেন ইলেক ব্র্যাকেট, এই তিনটাতে কি করতে হয় না? থামতে হয় না। কমা উদ্ধরণ করলো, আমাকে এক বলতে হবে। তাহলে কমা এবং উদ্ধরণ চিহ্নে কতটুকু থামতে হয়? এক বলার পরিমাণ সময়। সেমিকোলন বললো, আমাকে কিন্তু একের দ্বিগুণ বলতেই হবে। তার মানে কি? তার মানে সেমিকোলনে থামতে হবে এক বলার দ্বিগুণ সময়। দেখেন, টোটাল বিরাম চিহ্ন যে ব্যবহার, অর্থাৎ কোথায় কতটুকু থামবো, এই টোটাল একটা গল্পের মাধ্যমে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। নাকি এখন আপনি বাচ্চাদের মতো পড়বেন? আপনার কিন্তু এখন দরকার চাকুরি, একটা জব দরকার। সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাচ্চাদের মতো পড়লে হবে না, আপনাকে একটু অ্যাডভান্স হইতে হবে। কারণ বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনার বন্ধুরা যেভাবে কোচিং করছে বা যেভাবে পড়ছে, সুতরাং আপনারা যারা আমাদের লাইভ ক্লাসে নিয়মিত থাকেন, অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট করব, খাতা কলম নিয়ে বসবেন। যে যাই কিছু বলুক, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনি একটা চাকরি পাবেন। তো দেখেন, আমরা যে কথাটা বলছিলাম, এই বিরাম চিহ্ন থেকেও কিন্তু আমাদের একটা প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা। তো এরপরে আমাদের আরেকটা বিষয়, যেটা আমাদের বানান, বাক্য শুদ্ধি, এগুলোর পরে আমরা একটু যদি বলি, সেটি হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন এই পরীক্ষাগুলোতে সাধারণত আমাদের যেমন কারক, কারক থেকে প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? কারক ও বিভক্তি নির্ণয়। হ্যাঁ, বলতে পারে যে এটা কোন কারক, বা এখানে এই একটা বাক্য দিয়ে বলতে পারে এটা কোন কারকে কোন বিভক্তি। তো এই যে কারক নির্ণয়, আমরা জানি যে কোন একটা বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। আমরা শুধু কি করব? সম্পর্কটা খুঁজে বের করব। তো এই কারক নির্ণয় থেকে কিন্তু একটা প্রশ্ন সাধারণত এসে থাকে। তো এরপরে আমরা যদি দেখি আমাদের 15 নাম্বার টপিকটা আমরা যদি দেখি একটু, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যা শব্দ থেকে অনেক সময় প্রশ্ন আসে। 16 নাম্বার হচ্ছে দ্বিরুক্ত শব্দ থেকেও কিন্তু প্রাইমারিতে প্রশ্ন এসে থাকে। এই দ্বিরুক্ত শব্দ থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। সংখ্যাবাচক শব্দের পরে যেটা, সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। ওকে, এরপরে দেখেন, তহিদুর রহমান তহিদ বলছে মোট বিরাম চিহ্ন কয়টি? 12, 13, 14। আসলে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি 16টি বিরাম চিহ্নের প্রবর্তন করেছিলেন। বিরাম চিহ্ন 12টি, আর হচ্ছে 4টা হচ্ছে ব্যাকরণিক চিহ্ন। কিন্তু নতুন যে বোর্ড ব্যাকরণ, সেখানে কিন্তু বিরাম চিহ্ন 13টি দেওয়া আছে, নতুন যে বোর্ড ব্যাকরণ। তাহলে বর্তমান যারা প্রশ্ন সলভ করবেন বা যারা দায়িত্বশীল যারা আছেন, তো এরা অবশ্যই আমার মনে হয় যে এটাই ফলো করবেন। যেহেতু নবম দশম শ্রেণী বোর্ড ব্যাকরণ নতুনটাতে 13টি দেওয়া আছে, আমার মনে হয় যে বর্তমানের আনসার গুলা এটা 13টাই ধরা হবে এখনকার পরীক্ষাগুলোতে। হ্যাঁ, আশা করি তহিদুর রহমান আপনি উত্তর পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের বিরাম দ্বিরুক্ত শব্দের পরে যে বিষয়টা থেকে সাধারণত মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে, আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে অক্ষর নির্ণয় আসে। যে একটা শব্দ দিয়ে বলতে পারে এটা মানে কয়টা বিশ্ববিদ্যালয়ের শব্দ কতটি অক্ষর আছে? 5টি। বন্ধন শব্দে কতটি অক্ষর আছে? 4টি, এরকম 2টি। এই ধরনের প্রশ্ন থেকে বন্ধন, বন্ধন 2টা অক্ষর আছে। বিষ অ, বিদ আ লয় 5টি অক্ষর আছে। অক্ষর, তারপরে আরেকটা বিষয় হচ্ছে ছন্দ, অলংকার। এই জায়গা থেকে হঠাৎ প্রশ্ন সবসময় যে আসে তা না, এই জন্য এই বিষয়গুলো একটু লাস্টের দিকে আমি লেখার চেষ্টা করছি। ওকে, এবার একটু খেয়াল করেন, আমি টিউশনিতে লাইভ গুলো রাত 9টার পরে করলে ভালো হয়। আচ্ছা, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করব, অনেকেই এরকম টিউশনি করে আপনার মতো। আচ্ছা, এরপরে দেখেন, আমরা 18 নম্বর টপিকটা একটু যদি বলি, যেটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। আমরা যেমন ধ্বনি বর্ণ বলে ফেলছি, তারপরে শব্দ বলে ফেলছি, সন্ধি বলে ফেলছি, প্রত্যয়, সমাস, কারক, বাক্য, বাক্য শুদ্ধি, উপসর্গ, প্রয়োগ, অপপ্রয়োগ, মোটামুটি আমাদের ম্যাক্সিমাম টপিক গুলা কিন্তু চলে আসছে। এর বাইরেও আমরা 2-1টা টপিক আছে যেগুলো থেকে হঠাৎ প্রশ্ন আসে, মানে সব সময় কিন্তু আসে, বিষয়টা এরকম না। তার মধ্যে একটা বিষয় হলো বাচ্য। এই বাচ্য থেকে হঠাৎ প্রশ্ন আসতে পারে যে কোনটা কর্তৃবাচ্য, কোনটা কর্মবাচ্য। আমরা যদি শুধু একটা কথা মনে রাখি, জীবনে কখনো বাচ্য থেকে আনসার ভুল হবে না। কারণ আমরা জানি বাচ্চা প্রধানত 3 প্রকার। আমরা শুধু মনে রাখবো কর্তৃবাচ্য যেটা, সেটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি থাকে। আমি ভাত খাই, জরিনা স্কুলে যায়, রহিম বই পড়ে, মানে শূন্য বিভক্তি থাকলে 100% সেটা কর্তৃবাচ্য। এবার যদি বিভক্তি থাকে, আপনি বললেন যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, তাহলে রবীন্দ্রনাথ কর্তৃক মানে তৃতীয় বিভক্তি। আমার খাওয়া হলো না, আমার, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তার মানে বিভক্তি থাকলে সেটা কিন্তু কোনোভাবে কর্তৃবাচ্য হবে না, তাহলে সেটা হতে পারে কর্মবাচ্য, সেটা হতে পারে ভাববাচ্য। শুধু একটা কথা খাতায় লিখে রাখেন যে ভাববাচ্য অবজেক্ট থাকে না।
আমার খাওয়া হলো না, কি খিচুড়ি, ভাত, রুটি, কোনো কিছু বলছি না, কোনো অবজেক্ট নাই, তার মানে 100% এটা ভাববাচ্য। আর যদি বলি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, তাহলে বলেন কি লিখিত হয়েছে? গীতাঞ্জলি। অবজেক্ট আছে, তার মানে 100% এটা হচ্ছে কর্মবাচ্য। তাহলে তিনটা কথা বলছি। কর্তায় শূন্য বিভক্তি থাকলে 100% কর্তৃবাচ্য, শূন্য বিভক্তি না থাকলে দুইটা হতে পারে, কর্ম হতে পারে, ভাববাচ্য হতে পারে। যদি কর্ম থাকে তাহলে কর্মবাচ্য, আর যদি কর্ম না থাকে তাহলে ভাববাচ্য। তাহলে খাতায় তিনটা কথা আপনারা লিখে রাখতে পারেন, বাচ্য থেকে আর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ওকে, এবার আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চের পরে যে বিষয়টা আমাদের হঠাৎ করে উক্তি থেকে প্রশ্ন আসতে পারে, যেটা কি প্রত্যক্ষ উক্তি না পরোক্ষ উক্তি, এই ধরনের হঠাৎ প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা বিষয়টা একেবারে লাস্টের দিকে লিখছি, অর্থাৎ আপনারা এই টপিকটাও যদি পারেন এটা আপনারা একটু দেখে যাবেন। ওকে, এই উক্তি থেকে প্রশ্ন আসতে পারে এটা। তো এরপরে যে সবশেষ আমরা 20 নাম্বার যে বিষয়টা বলবো, দেখেন ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয় থেকেও কিন্তু হঠাৎ করে প্রশ্ন চলে আসে। এই টপিকটা আপনারা দেখে যাবেন, তাহলে শুরুর দিকে যেগুলো লেখছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, লাস্টের দিকে যেগুলো লেখা হয়েছে সেগুলো কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা একটু সাহিত্য থেকে, যদিও 3টা প্রশ্ন আসে, আমার মনে হয় আমি আপনাদেরকে এতটুকু আজকে উপকার করতে পারবো, সেটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে ক্লাস করেন, আজকের ক্লাসের পরে অন্তত আপনি টেবিলে বই রেখে চেয়ারে বসে অন্তত পড়তে পারবেন যে আমি ইনশাল্লাহ এই টপিকগুলো পড়লে আমি প্রাইমারিতে বাংলা অন্তত 20-এর মধ্যে 16-17 পাবো। তো এবার আমাদের যে বিষয়টা, বাংলা আমরা জানি যে ব্যাকরণ থেকে কত আসে প্রাইমারিতে? ব্যাকরণ থেকে 17টার মতো আসে, আর সাহিত্য থেকে আসে হচ্ছে 3। এই মোটামুটি হচ্ছে কত নাম্বার? মোট নাম্বার হচ্ছে 20। আমরা যদি প্রাইমারির কথা বলি, প্রাইমারিতে কিন্তু মোটামুটি এই জায়গা থেকে প্রশ্ন আসে। এই হচ্ছে অবস্থা। আমরা সাহিত্যেরও, আপনারা যদি বলেন আমি সাহিত্যের চূড়ান্ত সাজেশনটা একটু দিয়ে দিব। ওকে, তো এই যে বিষয়টা প্রাইমারিতে ব্যাকরণ থেকে তাহলে 17, সাহিত্য থেকে 3। এখন এই সাহিত্য 3-এরটা আপনারা যদি চান আমি একটু সাজেশন দেবো, তারপরে মোটামুটি আমরা একটু পড়াশোনার সেকশনে যাব। সেখানে আপনাদের যেটাতে সর্বোচ্চ কমেন্ট পড়বে, যেটা আপনাদের বেশি সমস্যা হয়, আমরা ওই বিষয়টা নিয়েই যতটুকু সম্ভব বেসিক থেকে টেকনিক আলোচনা করার চেষ্টা করব। আর আমার যারা অনেক শিক্ষার্থী আছেন, আমি অনেকগুলো প্ল্যাটফর্মে অফলাইনে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে, যদি পূর্বে কেউ অফলাইন ক্লাস করে থাকেন তারা একটু লিখতে পারেন যে তাহলে ভালো লাগবে যে অফলাইনে যাদের সাথে ক্লাস হয়েছে। এখন তো আসলে অফলাইনে ক্লাস নেওয়ার সুযোগ কম, ঢাকার বাইরে খুব কম যাওয়া হয়। তো ইনশাল্লাহ অনলাইনে বিদ্যাবাড়ির সাথে আপনাদের সাথে নিয়মিত ইনশাল্লাহ ক্লাস নিবে এখন থেকে। তো সাহিত্যের চূড়ান্ত সাজেশনটা আমরা একটু দিয়ে দেই যে সাহিত্যে কি কি প্রশ্ন আসে। সাহিত্য আমরা মোটামুটি বলতে পারি মান 3, যদি এভাবে বলা ঠিক না, মোটামুটি 3টা প্রশ্ন আসে সাহিত্য থেকে। এখানে আমরা যদি দেখি মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন আসে সাহিত্য থেকে, নরমালি 3টা প্রশ্ন আসে। ওকে, আচ্ছা এবার একটু দেখেন, আমরা বলছিলাম সাহিত্যের মধ্যে খুব মজার বিষয় হচ্ছে প্রাচীন যুগ প্লাস হচ্ছে মধ্যযুগ, এই আসে হচ্ছে 1। এখন আপনি পড়লে খুব মজা পাবেন, শ্রীকৃষ্ণ কীর্তন, রাধা কৃষ্ণের কাহিনী, কত কাহিনী পড়বেন, কিন্তু এগুলা থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তাহলে এই প্রাচীন যুগ মধ্যযুগ টোটালটা মিলে কিন্তু কত আসে? এই টোটালটা মিলে আসে হচ্ছে আপনার 1। প্রাচীন মধ্যযুগ এই টোটালটা মিলে হচ্ছে 1 নম্বরে প্রশ্ন আসে। এবার আসেন আমরা যদি দেখি আধুনিক যুগ থেকে আসে 2। আধুনিক যুগ থেকে কত? আধুনিক যুগ থেকে 2। এখানে আরো অবাক করা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যেমন সন্ধিটা আপনি পুরাতন বই থেকে পড়তে পারেন, তারপরে হচ্ছে কারকটা আপনি নতুন বই থেকে পড়তে হবে, যেহেতু একটা আপডেট দেওয়া হয়েছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, আপনারা আমার সাথে একটা বিষয় একমত হবেন, এবং যদি আপনি প্রশ্ন দেখেন তাহলে একমত হবেন। সেটা হচ্ছে আমাদের প্রাইমারিতে যেটা হয় বিখ্যাত উক্তি, অথবা আমরা যদি বলি যে বাংলা গান। বাংলা গান বলতে তাই শাকিব খানের কোনো গান না। যে এবার যেমন আসছে আমার ঘরের চাবি পরের হাতে, প্রাইমারিতে প্রশ্ন আসছে যে গানটা কার, এটা হচ্ছে লালন শাহর গান। তো এই ধরনের ক্লাসিক গান যেগুলো আপনি বলতে পারেন রবীন্দ্রসঙ্গীত, সেটা হতে পারে নজরুল সঙ্গীত, লালন শাহর গান হতে পারে, বাউল আব্দুল করিমের গান হতে পারে। তো এই ধরনের যে ক্লাসিক গানগুলো আমাদের, এগুলো থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, অথবা কবিতা চরণ।
একটা চরণ দিয়ে বলবে এটা কার চরণ। সেটা সাধারণত আমি দুষ্টামি করে ক্লাসে বলি যে রোমান্টিক কোন চরণ আসলে সেটা হতে পারে কার, সেটা হতে পারে হচ্ছে জীবনানন্দ দাশের। তো এই যে কবিতার চরণ, এই বিষয়গুলা দিয়ে বলতে পারে যে এটা কার লেখা। তো এই সাধারণত এই বিষয়গুলা থেকে প্রাইমারিতে কয়টা প্রশ্ন আসে? একটা প্রশ্ন আসে। দেখবেন একটা বিখ্যাত উক্তি দিয়ে বলছে এটা কার, তো অপশনে যদি রবীন্দ্রনাথ থাকে আপনি 99% সম্ভাবনা এটা রবীন্দ্রনাথের হইতে পারে। যদি সেটা রোমান্টিক কোনো কবিতার চরণ হয় সাধারণত সেটা জীবনানন্দ দাশের হয়। হ্যাঁ, তো এই টাইপের সাধারণত একটা প্রশ্ন কিন্তু এসে থাকে, বা একটা গান দিয়ে বলে যে গানটার গীতিকার কে, সেটা দেশাত্মবোধক হতে পারে বা কোনো একটা ক্লাসিক গান হতে পারে, এখান থেকে আসে। তো ধন্যবাদ মাজিদুল ইসলাম। এবার খেয়াল করেন আরেকটা বিষয়, তো এই টোটালটার মধ্যে আমরা এক পাইলাম, দেখেন প্রাচীন যুগ মধ্যযুগ পড়তে পড়তে মাথা নষ্ট, পাইলাম কত? এক। এবার বিখ্যাত উক্তি, বাংলা গান বা কবিতার চরণ, এগুলো থেকে কত? এক। এবার তাহলে বাকি রইলো কত? আমাদের বাকি রইলো এক। তো এই যে বাকি এক, আপনারা আমার সাথে অবশ্যই একমত হবেন, এই বাকি 1 নম্বরের মধ্যে আরেকটা কাহিনী হয়। সেটা হলো, সেটা আসতে পারে দুইটা বিষয় থেকে। তার মধ্যে একটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। আমরা এর পরবর্তীতে সাজেশন দিব না, আজকে যেহেতু ফুল সাজেশন দেওয়া হচ্ছে, এরপর আমরা পড়ানো শুরু করব। ভাষা আন্দোলন ভিত্তিক অবলিক আমরা বলতে পারি যে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। আপনারা আমার সাথে একমত হবেন যে এই আন্দোলন ভিত্তিক সাহিত্য অথবা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য আছে, এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তো যদি কোনো কারণে এই জায়গা থেকে না আসে, তো খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে না আসে, আচ্ছা এবার আরেকটা বিষয় দেখেন, আমরা বাইরে যারা হচ্ছে প্রধান কবি সাহিত্যিক, প্রধান কবি সাহিত্যিকের মধ্যে কে কে আছে খেয়াল করে দেখবেন যে রবীন্দ্রনাথ, আমি একটু সংক্ষেপে লিখছি, কেউ কিছু মনে করবেন না, অবশ্যই ওনাদের পুরো নাম লেখা উচিত, তারপর আমি একটু সংক্ষিপ্তকরণের সাথে এটা লিখতেছি, আমি দুঃখিত। রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে হচ্ছে জসিমউদ্দিন। এই প্রত্যেকটার পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড আছে যে তারা কেন গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ আমাদের একমাত্র নোবেলজয়ী সাহিত্যিক, নজরুল আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, জসিমউদ্দিন আমাদের একমাত্র পল্লী কবি, পল্লী কবি নামে আর কেউ নাই, আমাদের পল্লী মানুষের কথা নিয়ে উনি লিখছেন। এরপরে একজন কবির মা নিজেও কবি ছিলেন, তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশের সাধারণত উক্তি চলে আসে, আমরা তার সম্পর্কে জানবো। মোটামুটি এই যে প্রধান কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, এরপরে আমরা আরো বলতে পারি সেটা হলো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা একটু যদি মহিলা কবি সাহিত্যিকদের কথা যদি আমরা বলি, একটু মহিলা কবি সাহিত্যিক যারা আছে তার মধ্যে আমাদের 2 জনের কথা বললেই হবে, আর বাইরে পড়ার খুব একটা আসে না। যেমন একজন হচ্ছে সুফিয়া কামাল, আরেকজনের নাম হচ্ছে বেগম রুকেয়া। মহিলা কবিদের মধ্যে এই 2 জনের মধ্যে একটু পড়লেই হবে। আরেকটা বিষয় হলো, এর বাইরে থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটা হচ্ছে সদ্য প্রয়াত কবি সাহিত্যিক। ধরেন কোনো কবি সাহিত্যিক যদি মারা যায়, এটা তার পরিবারের জন্য দুঃসংবাদ, কিন্তু আপনার জন্য সুসংবাদ, প্রাইমারিতে একটা প্রশ্ন কমন। কারণ এই বছর যদি কোনো কবি মারা যায়, আগামী বছর যদি পরীক্ষা হয়, তার থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। কারণ আমরা জানি যে আমরা মূল্যায়ন করি আর না করি, মারা যাওয়ার পরে কিন্তু আমরা আবেগ আপ্লুত হয়ে যাই খুব বেশি। সুতরাং কোন কবি সাহিত্যিক, যেমন হুমায়ুন আহমেদ স্যার যখন মারা গেল, পরবর্তী পরীক্ষা কিন্তু তার সম্পর্কে প্রশ্ন ছিল। সৈয়দ শামসুল হক স্যার মারা গেছে কত সালে? 2016 সালে, ওনা থেকে প্রশ্ন ছিল। তার মানে কোন কবি সাহিত্যিক মারা গেলে আপনি মোটামুটি নিশ্চিত থাকেন একটা প্রশ্ন কমন, আল্লাহ না করুক, আমরা চাই না যে মারা যাক। আচ্ছা, এবার তাহলে মোটামুটি আমরা সাহিত্যের যে বিষয়টা এগুলো আমরা পাচ্ছি। এবার আপনি এই 9-10 বোর্ড ব্যাকরণের বাইরে আর কি পড়বেন, বিগত প্রশ্ন কি পড়বেন আমি একটু বলে দেই। যা যা পড়তে হবে। এখন আমার কথা হচ্ছে, আপনি 1000 পেজের একটা বই পড়ে আপনি যদি কমন পান, আমরা একটু যদি দেখি যা যা পড়তে হবে। 1 নম্বরে হচ্ছে বোর্ড ব্যাকরণ। আমরা আগেও বলছি বোর্ড ব্যাকরণ, আমরা বলবো নতুন প্লাস পুরাতন, এই দুইটা আপনারা সমন্বয় করে পড়বেন, নতুন প্লাস পুরাতন। তো আপনারা একটা বিষয় অবাক হবেন, আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট যারা, তাদেরকে আমরা যেটা করি, আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, যেমন প্রাইমারি আমাদের যে শীটটা, খেয়াল করে দেখবেন এটা একটা প্রিন্টেড শীট এবং এটা হচ্ছে যে সাদা কাগজে মুদ্রিত। এটা সেখানে আমাদের 384 পেজের শীট দিই আমরা, লাস্ট পেজটা হচ্ছে 384। তো
তো আমি আসলে কারো বিরুদ্ধে বলবো না, আমার জানা মতে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান প্রাইমারি শুধু বাংলার জন্য 384 পেজের শীট দেয় আমার জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে আপনি কমেন্টে লিখতে পারেন যে স্যার আরেকটা প্রতিষ্ঠান আছে এরকম, যারা হচ্ছে প্রিন্টেড শীট শুধু প্রাইমারির জন্য, শুধু বাংলার জন্য এরকম 384 পেজ মানে 300 পেজের বেশি শীট বাংলার জন্য দেয় কোনো কোচিং সেন্টার যদি দেয়, আপনি সেই নাম মেনশন করতে পারেন বা তাদের ওখানে ভর্তি হতে পারেন, আপনি আশা করি উপকৃত হবেন তাদের কাছ থেকেও। তো এটা আমরা কেন দিচ্ছি এত বড় শীট, কারণ হচ্ছে ইদানিং দেখবেন প্রাইমারি পরীক্ষা বিসিএস এর চাইতে হার্ড হচ্ছে। কেন? কারণ এত পরিমাণ কম্পিটিশন, এত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে প্রাইমারিতে পরীক্ষা দিচ্ছে। এখন মনে হয় বিসিএস এর সাথে প্রাইমারি কঠিন হয়ে যাচ্ছে, কারণ বিসিএস এ তো মেধাবীদের মধ্যে একটা লড়াই হয়, কিন্তু প্রাইমারিতে মোটামুটি সবাই পরীক্ষা দেয়, একেবারে মানে সবাই পরীক্ষা দেয়। তো যাই হোক, এই ক্ষেত্রে আমাদের যারা স্টুডেন্ট তারা এই বিষয়টাতে উপকৃত হবেন, কারণ আমরা আমাদের রেকর্ড কোর্সের পাশাপাশি প্রাইমারিতে কিন্তু আমাদের লাইভ কোর্সও আছে, অর্থাৎ আপনি চাইলে লাইভ কোর্সে ভর্তি হতে পারবেন। আরেকটা বিষয়, রেকর্ড কোর্স মানে আমাদের কিন্তু রেকর্ড কোর্স না, 3টা রেকর্ড ক্লাস, ওই 3টার উপরে একটা লাইভ সলভ ক্লাস। অন্যান্য প্রতিষ্ঠান দেখবেন যে সবগুলো রেকর্ড ক্লাস দিয়ে দিছে, তো আপনি আসলে কি বুঝলেন আর কি বুঝলেন না সেটা বুঝতে পারেন না। আবার সবগুলো লাইভ ক্লাস দিচ্ছে, যেটা আপনার ব্যস্ততার কারণে সবসময় করা সম্ভব হয় না। কিন্তু দেখেন এই যে লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাসের সমন্বয়ে যে একটা প্রস্তুতি, আপনি প্রথমে 3টা ক্লাস করলেন, কি কি প্রবলেম এটার উপরে যদি জুমে আপনি একজন স্যারের সাথে কয়েকটা প্রশ্ন করেন, কথা বলেন, আপনার কি এত প্রবলেম থাকবে যেটা সম্ভব না 2 ঘন্টায় সলভ করা? আপনার হয়তো পুরো একটা শীট পড়লে, 3টা শীট পড়লে আপনার হয়তো 6টা সমস্যা বের হবে, আপনি এটা সলভ করে নেবেন। তো আশা করি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা বিষয়টা জানেন, যারা যুক্ত নেই তারা চাইলে কিন্তু যুক্ত হতে পারবেন, আমাদের হটলাইন নাম্বার আছে সেখানে আপনারা কল দিতে পারেন। তো এবারে দেখেন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো প্রাইমারির বিগত প্রশ্ন। এখন এই জায়গাটাতে 99% স্টুডেন্ট এটা ভুল করে। প্রাইমারির যে বিগত প্রশ্ন, এই জায়গাটা আসলে তারা কিভাবে পড়বে এটা তারা 99% স্টুডেন্ট এটা বুঝে না। তারা কি করে, তারা 1979 সাল থেকে শুরু করে, এবার 5 বছর পরে 84 সাল পর্যন্ত ওই প্রশ্ন কিন্তু এখন আর জীবনে আসবে না, এবার তাদের কিন্তু পরীক্ষা চলে আসে। জীবনে এই কাজটা করা যাবে না, আমাদের ব্যাকে যাইতে হবে। আমরা যাব কত 2022 থেকে শুরু করে, অর্থাৎ 2022 সালে যে পরীক্ষাটা হয়েছে এখান থেকে শুরু করে আমরা সর্বোচ্চ 2014 সাল পর্যন্ত পড়বো, এর আগে যাওয়ার কোনো দরকারই নাই। তাহলে আপনি প্রশ্ন পাবেন কতগুলা, 2022-এ পাবেন, তারপরে 19-এর পাবেন, 2016-এর পাবেন, আর 14-15 সেশনের আরেকটা পাবেন। মাত্র 4টা প্রশ্ন পাবেন এখানে। আমার মনে হয় এর বাইরে পড়ার কোনো দরকার নাই। আমার সাথে আপনারা কিন্তু একমত হবেন। ওকে, তো এই যে আপনার এই বিষয়টা এতটুকু পড়লেই হবে, এর বেশি কিন্তু পড়ার দরকার নাই। তাহলে প্রাইমারি বিগত প্রশ্ন কি করবেন, মুখস্থ করবেন না, একটু ব্যাখ্যা সহ পড়বেন, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আপনারা এখান থেকে পাবেন। ওকে, আচ্ছা, মুমতাহিনা মিতু বলছে স্যার প্রতিদিন কোন সময়ে ক্লাস হবে? আমাদের ক্লাসগুলো সাধারণত সন্ধ্যার পরে হয়, কিন্তু লাইভ ক্লাসগুলো আমরা এই টাইমে দিয়ে দিছি, কারণ আমাদের 8টা থেকে শিডিউল ক্লাস আছে যেহেতু পেইড ব্যাচের। আমাদের ফ্রি ক্লাসগুলো প্রতিটি ক্লাস এখন থেকে আগামী 5 দিন 5টা 45-এ হবে। তো আপনারা হচ্ছে আমাদের যে পেজ আছে বিদ্যাবাড়ি, এই পেজে ঢুকলে আপনারা শিডিউলটা দেখতে পাবেন। ওকে, আচ্ছা, এবার খেয়াল করেন আমরা এর বাইরে আর কি পড়বো। তাহলে এর বাইরে আরেকটা বিষয়, আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, এইবারে কিন্তু বিসিএস এর প্রশ্ন থেকে সরাসরি প্রশ্ন চলে আসছে কোথায়, প্রাইমারিতে। আমি কিন্তু এখানে সাজেশন দিচ্ছি কিসের, প্রাইমারির সাজেশন। আমি দিচ্ছি সাজেশনটা কিসের, প্রাইমারি সাজেশন, প্রাইমারি পরীক্ষার। কিন্তু 3 নাম্বার আপনি যেটা তো এই যে বিষয়গুলা মোটামুটি এতটুকু পড়লেই হবে। এর বাইরে আমার মনে হয় আপনাদের যদি বেসিক প্রিপারেশনটা থাকে, বেসিকটা স্ট্রং থাকে, আপনি প্রিলিতে ভালো করলে ভাইবাটাতে যদি আপনি বেয়াদবি না করেন, ভাইবাতে উপস্থিত থাকেন, প্রশ্ন না পারলে সরি বলবেন, মানে বেশি ভাবসাব নেওয়ার দরকার নাই। এবং মোটামুটি আপনি যদি যতটুকু পারেন জানার মধ্যে থেকে একটু কনফিডেন্টলি কথা বলতে পারেন, ইনশাল্লাহ আপনার কিন্তু চাকরিটা হবে। আর এই সময় তো বুঝেন যে একটা সরকারি চাকরি পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো এবার আমরা একটু পড়াশোনায় চলে যাই, অনেক কথা বলা হয়েছে। আমরা একটু যদি ধ্বনি পরিবর্তন নিয়ে কথা বলি, হ্যাঁ, কনফিউশন গুলা নিয়ে কথা বলবো। ধ্বনি পরিবর্তন, তো দেখেন ধ্বনি পরিবর্তন যেটা, ধ্বনি পরিবর্তনের মধ্যে কিন্তু কখনো সংজ্ঞা আসে না। আমরা যে বিষয়গুলো কনফিউশন থাকি, আমরা এখানে লিখবো হচ্ছে সমস্যা 1। সমস্যা 1 কি দেখেন, একটা হইল সমীভবন, একটা হইল
বিষমী ভবন, আর একটা হইল ব্যঞ্জন বিকৃতি। খেয়াল করে দেখেন, এখন আপনি একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি এরকম বলি যে এখানে দেখেন বদ যোগ জাত সমান সমান কি বজ্জাত, আপনি বলবেন স্যার এখানে তো মাত্র একটা ব্যঞ্জন চেঞ্জ হয়েছে, তাহলে নাম হলো সমীভবন। আবার আমরা যদি বলি লাল থেকে নাল, এখানে একটা চেঞ্জ হয়েছে, নাম হলো বিষমী ভবন। আবার দেখেন আমরা যদি বলি কবাট থেকে কপাট, এখানে কিন্তু একটা চেঞ্জ হয়েছে, কবাট থেকে কপাট, তাহলে কয়টা চেঞ্জ হয়েছে? একটা চেঞ্জ। এখন খেয়াল করে দেখেন এখানেও একটা চেঞ্জ, এখানেও একটা চেঞ্জ, এখানে একটা চেঞ্জ, তিনটা উদাহরণে একটা করে বর্ণ চেঞ্জ, তাহলে নাম কেন তিনটা হবে একটু খেয়াল করেন। যেমন আমরা যদি বলি সমীভবন কোনটা, সমীভবন মানে ধরেন একটা সহজ কথা, এটা একটা ভবন, এটা একটা ভবন, ধরেন দুইটা ভবন সমান, এখানে একটা ভবন, এখানে একটা ভবন, তাহলে 100% সেটা নাম হবে সমীভবন। দেখেন দুইটা বর্গীয় সমান, তাহলে আমরা কি লিখে রাখবো খাতায়? আমরা লিখবো পরিবর্তনের পরে দুটো ব্যঞ্জন সমান হয়, সংজ্ঞা পড়ার দরকার নাই, শুধু মনে রাখবেন পরিবর্তনের পরে দুইটা ব্যঞ্জন সমান হয় মানে কি, সমান ভবন মানে সমীভবন। এখানে একটা ভবন আছে, এখানে একটা ভবন, দুইটা ভবন সমান, তার মানে দুইটা ব্যঞ্জন যদি পরিবর্তনের পরে গিয়ে সমান হয়, মানে আগে সমান নাই পরে সমান, মানে 100% সেটা সমীভবন। এবার দেখেন তো এখানে সমান ছিল, এখানে কিন্তু আর সমান নাই, এখানে সমান নাই, তাহলে এইখানে ভবন কি ছিল? সমান ছিল, কিন্তু এইখানে গিয়ে আর নাই, সমান নাই, এখানে গিয়ে সমান নাই, তাহলে এটার নাম হচ্ছে বিষমী ভবন। তাহলে আপনি কি লিখতে পারেন? লিখবেন যে দুটো সমব্যঞ্জন থেকে একটির পরিবর্তন হয়। আবারও বলছি, দুটো সমব্যঞ্জন থেকে একটির পরিবর্তন হয়, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে বিষমী ভবন। এই দুইটা ক্লিয়ার? একটু খেয়াল করেন এই দুইটা ক্লিয়ার কিনা, এই দুইটা ক্লিয়ার? তাহলে এই দুইটা যদি ক্লিয়ার হয়, এখন বলবেন স্যার তাহলে এখানেও তো একটা বর্ণ চেঞ্জ হচ্ছে, তাহলে এটার নাম কেন বিষয় ভবন হইল না? এর কারণটা হচ্ছে এখানে শুধু একটা ব্যঞ্জন চেঞ্জ হয়, শুধু একটি ব্যঞ্জন কি হয়? পরিবর্তিত। তাহলে খাতায় আপনি কি লিখে রাখতে পারেন? আপনি লিখে রাখতে পারেন যে শুধু একটি ব্যঞ্জন কি হয়? পরিবর্তিত হয়। তাহলে খেয়াল করেন এখানে দুইটা সমব্যঞ্জন থেকে একটা পরিবর্তন হয়, তার মানে এটার নাম হচ্ছে সমীভবন, যেহেতু সমান হয়ে গেছে। আর এখানে পরিবর্তনের পরে সমান নাই, তার মানে কি ভবন? বিষমী ভবন। আর এখানে খেয়াল করেন এখানে কোনো সমব্যঞ্জনের কাহিনী নাই, শুধু খাতা কি লিখতে পারেন? শুধু একটি ব্যঞ্জন কি হয়? বিকৃত বা পরিবর্তিত হয়, এটার নামই হচ্ছে বিষমী ভবন। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করেন আমরা সমস্যা 2-এ যাই। সমস্যা 2 দেখেন, আমাদের এই ধ্বনি পরিবর্তনের মধ্যে আমরা যদি দেখি, তার মধ্যে একটা নাম হচ্ছে সমীভবন, একটা নাম হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। দেখেন একটু খেয়াল, আমরা একটু দেখি, এখানে দেখেন আমরা পক্ষ, এখানে দেখেন পক্ষ থেকে যদি বলি পক্ষ থেকে পক্ষ, এখানে দুইটায় ক দেয়া হয়েছে, যেহেতু সমান হয়েছে এটার নাম কি ভবন? সমীভবন। কিন্তু আমরা যদি বলি পাকা থেকে পাক্কা, এটার নাম হবে দ্বিত্ব ব্যঞ্জন। পাকা থেকে পাক্কা হলে কি হবে? এটার নাম হবে দ্বিত্ব ব্যঞ্জন। আচ্ছা, লাভিয়া বলছে স্পষ্ট করে, হ্যাঁ এখন এখন বোঝা যাচ্ছে কিনা পুষ্প একটু বলেন। খেয়াল করেন তাহলে এখন কেন পরিবর্তন হচ্ছে দেখেন, যদি বলি পক্ষ থেকে পক্ষ, যেহেতু দুইটা ব্যঞ্জন সমান হচ্ছে এটার নাম হচ্ছে সমীভবন, কিন্তু এখানে সমান হচ্ছে, এটা কেন দ্বিত্ব ব্যঞ্জন? কারণ হচ্ছে এখানে হচ্ছে এই পাকা থেকে তোমাকে পাক্কা কথা দিলাম, খেয়াল করে দেখেন তো আমরা দিলাম, আমরা কি বলি? আমরা বলি পাক্কা কথা দিলাম, তাহলে কথার মধ্যে কি আছে? কথার মধ্যে একটা
জোর আছে। যদি বলি সাব্বাস বেটা তুই পারবি, কথার মধ্যে কি আছে? জোর আছে। এই তুই সব কাল যাবি, কথার মধ্যে কি আছে? জোর আছে। তাহলে লিখে রাখেন দ্বিতীয় ব্যঞ্জন মানে কি? যদি আমরা কথার মধ্যে জোর দেবার জন্য ডাবল ব্যঞ্জন ব্যবহার করি সেটার নামই হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। তা আমরা যখনই হচ্ছে কি করি, কথার মধ্যে জোর দেবার জন্য ডাবল ব্যঞ্জন ব্যবহার করি, এটার নামই হচ্ছে কি? এটার নামই হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এবার খেয়াল করেন এই যে দ্বিতীয় ব্যঞ্জন পার্থক্যটা কি? শুধু দুইটা ব্যঞ্জন সমান হবে। আর দ্বিতীয় ব্যঞ্জন মানে কি? আমরা কথার মধ্যে জোর দেবার জন্য সেখানে কি করি? ডাবল ব্যঞ্জন ব্যবহার করি, সেটার নামই হচ্ছে কি? দ্বিতীয় ব্যঞ্জন। ওকে, এবার একজন কমেন্ট করছেন বিরাম চিহ্ন নিয়া, বিরাম চিহ্ন নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, বিরাম চিহ্নের টেকনিকটাকে আমি লিখে দিব। আচ্ছা, লিখে দিচ্ছি, জুমে অনেক এটা। আচ্ছা, শিরোনাম লেখেন যে বিরাম চিহ্নের বিরতিকাল, বিরাম চিহ্নের বিরতিকালটা একটু লিখে রাখেন। দেখেন বিস্তারিত লিখি, যেমন কোলন, লেখেন কোলন ড্যাশ, তাহলে কোলন একটা ড্যাশ একটা, দাড়ির জিজ্ঞাসা শুনে, দাড়ির কি শুনে? জিজ্ঞাসা শুনে। তাহলে দাড়ি একটা আর জিজ্ঞাসা চিহ্ন একটা, জিজ্ঞাসা শুনে 1 সেকেন্ড, 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল, 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। তার মানে এগুলাতে থামতে হয় কয় সেকেন্ড? 1 সেকেন্ড। অনেকের অনুরোধে বিষয় দিচ্ছি, তাহলে এই 6টা চিহ্ন থামতে হয় কয় সেকেন্ড? 1 সেকেন্ড। খেয়াল করে দেখেন, কোলন ড্যাশ দাড়ির জিজ্ঞাসা শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। তাহলে দেখেন কোলন একটা, ড্যাশ একটা, আবার কোলন ড্যাশ একটা, কয়টা? 3টা। দাঁড়িয়ে একটা কয়টা? 4টা। এরকম দাঁড়িয়ে দেয়। আবার হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন একটা, কয়টা? আর বিস্ময় চিহ্ন একটা, কয়টা? 6টা। এই 6টা চিহ্নে থামতে হয় কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে আমরা এই বিষয়টা এইভাবে একটু মনে রাখবো। হ্যাঁ, এবার দেখেন কোলন ড্যাশ দাঁড়িয়ে জিজ্ঞাসা শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। তার মানে এগুলাতে থামতে হয় কয় সেকেন্ড? এগুলাতে থামতে হয় হচ্ছে 1 সেকেন্ড। খুব দ্রুত লিখেন। আর আমি আবারও বলছি, যারা এখনো কাউকে মেনশন করেন নাই, আপনারা হচ্ছে একটু বন্ধু বান্ধবকে মেনশন করতে পারেন। মেনশন করার পরে যদি মেনশন ডান লিখে দেন, তাহলে আপনি কিন্তু আপনার এই, অর্থাৎ আমরা যে আপনাদেরকে যেটা মেসেঞ্জারে যে শীটটা দিতে চাইছি পিডিএফ, ওই শীটটা কিন্তু আপনারা মেসেঞ্জারে পেয়ে যাবেন। ওকে, অবশ্যই শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আজকে সারা দেশে আসলে নেটের সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের লাইভে উপস্থিতি একটু কম। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করেন, এবার যদি আমরা বলি কোলন ড্যাশ দাড়ি জিজ্ঞাসা শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল, তাহলে এগুলো তো থামতে হয় কয় সেকেন্ড? 1 সেকেন্ড। লেখা শেষ কিনা একটু বলেন? লেখা শেষ। কোলন ড্যাশ দাড়ি জিজ্ঞাসা শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। ওকে, এবার খেয়াল করেন কোলন ড্যাশ দাড়ি জিজ্ঞাসা শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। তো এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে তখন 3জন বন্ধু, কে কে? একটা হচ্ছে হাইফেন, হাইফেন, তারপরে হচ্ছে ইলেক। আপনারা জানেন অ্যাপোস্ট্রফি যেটা, ইলেক চিহ্ন বা লুপ চিহ্ন, হাইফেন আপনারা চিনেন। হাইফেন ইলেক ও ব্রাকেট বলল, ব্রাকেট বলল হাই ব্রাদার। ব্রাদার মানে কি? হাই ব্রাদার, হাই ব্রাদার থেমো না।
হাই ব্রাদার থেমো না। হাই ব্রাদার মানে কি হাইফেন ইলেক আর ব্রা মানে হচ্ছে ব্রাকেট। হাই ব্রাদার থেমো না, তাহলে হাইফেন ইলেক ব্রাকেট কি বললো? হাই ব্রাদার থেমো না। ওকে, হাই ব্রাদার থেমো না, তার মানে কি হাইফেন ইলেক ব্রাকেটে থামতে হয় না, তখন হাইফেন ইলেক আর ব্রাকেট কি বলছে? হাই ব্রাদার থেমো না, তার মানে কি করতে হয় না, এই তিনটাতে থামতে হয় না। হাই ব্রাদার থেমো না, শুধু লিখে রাখেন হাই ব্রাদার থেমো না, তার মানে কি তিনটাতে কি করতে হয় না, এই তিনটাতে হচ্ছে থামতে হয় না। এবার দেখেন আমরা যদি বলি কমা উদ্ধরণ করলো, কমা কি করলো, কমা উদ্ধরণ করলো আমাকে, তাহলে কমা একটা, উদ্ধরণ চিহ্ন একটা। উদ্ধরণ চিহ্ন মানে যেটা ইনভার্টেড কমা, আর কমা তো আপনারা চিনেনি নাকি। কমা উদ্ধরণ করলো আমাকে এক বলতে হবে, তার মানে কমাতে কতটুকু থামতে হয়? এক বলার পরিমাণ সময়। কমাতে থামতে হয় কত? এক বলার পরিমাণ সময়। ওকে, কমাতে কতটুকু থামতে হয়? এক বলার পরিমাণ সময়। তাহলে খেয়াল করেন কমা কি বলছে, কমা উদ্ধরণ করলো আমাকে এক বলতে হবে, তাহলে কমা আর উদ্ধরণ চিহ্ন থামতে হয় কতটুকু? এক বলার পরিমাণ সময়টা থামতে হয়। ওকে, এক বলার পরিমাণ সময়টা আমাদের থামতে হবে কোথায়? কমাতে। ওকে, আচ্ছা আচ্ছা এবার দেখেন একটু বলি এর মধ্যে, তাহলে কমার উদ্ধরণ চিহ্ন কতটুকু থামতে হয়? এক বলার পরিমাণ সময় থামতে হয়। কিন্তু সেমিকোলন বলল, সেমিকোলন কি বলছে? আমাকে একের দ্বিগুণ বলতেই হবে। সেমিকোলন বলল আমাকে কি করতে হবে? এক এর দ্বিগুণ, একের দ্বিগুণ বলতেই হবে, একের দ্বিগুণ বলতে হবে। তাহলে সেমিকোলনে কতটুকু থামতে হয়? এক বলার দ্বিগুণ সময়। এখন বাজারে যত বই আছে আপনি খুঁজে দেখেন, এই টেকনিকটা কিন্তু আমার জানা মতে কোনো বইতে নাই। আমি যেহেতু দীর্ঘদিন পর আমার কাছে বাজারে মোটামুটি সবগুলো বাংলা বই কেনা আছে। এখন বলেন তাহলে এখন যদি আমরা ক্লাসে মোটামুটি আপনাকে 5 থেকে 10টা এরকম টেকনিক দিতে পারি, যেটা আপনার কিন্তু পড়াশোনা আপনি 2 ঘন্টা পরে যা শিখতেন আপনি কিন্তু 30 মিনিট পরে তার চেয়ে বেশি শিখতে পারবেন এই কৌশলের মাধ্যমে। তাহলে সেমিকোলন কি বলছে? আমাকে একের দ্বিগুণ বলতেই হবে, তার মানে সেমিকোলনে কতটুকু বলতে হবে? এক বলার দ্বিগুণ সময় কিন্তু আমাদের থামতে হবে কোথায়? সেমিকোলনে। তাহলে আমরা এই বিষয়টা একটু মনে রাখবো যে কোলন ড্যাশ দাঁড়িয়ে জিজ্ঞাসা শুনে 1 সেকেন্ড বিষয়ে দাঁড়িয়ে রইলো, তখন হাইফেন ইলেকো ব্রাকেট কি বললো আমাদের দাঁড়ানো দরকার নাই, তারপরে কমা উদ্ধরণ করলে আমাকে এক বলতে হবে, কিন্তু সেমিকোলন কি বলছে? একের দ্বিগুণ বলতেই হবে। ওকে, তো আমরা একটু কারকের একটা বিষয় নিয়ে একটু কথা বলি। কারকের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় যেটা, দেখেন আমরা এক একটা কারক মানে খুব কাছাকাছি মনে করি, যেমন সম্প্রদান কারক, কর্মকারক আমরা যদি বলি, অপাদান অধিকরণ যদি বলি, আবার কর্তৃকারকের সাথে অনেক সময় কর্মকারকের সমস্যা হয়। আমরা সবচেয়ে বেশি যেটা সমস্যায় পড়ি সেটা হলো, একটা হলো কর্মকারক আর একটা হলো সম্প্রদান কারক। কিন্তু আপনারা বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারকটা বাদ দিতে চেয়েছিলেন বলেন তো? এই সম্প্রদান কারকটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিতে চেয়েছিলেন। তো এখানে তারপরেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় সম্প্রদান কারক থাকতে পারে, তো যদি থাকে আমরা কিন্তু সেইভাবে কি করব? উত্তর করব। এখন একটা বিষয় দেখেন, এই যে কর্মকারক আর সম্প্রদান কারক, কর্মকারকে সব সময় ধরেন এখানে কি আছে? কে অথবা রে আছে, এখানে কি আছে? কে অথবা রে আছে। একটা কথা 100% নিশ্চিত, আপনি কান খুলে শুনে রাখেন, কর্মকারকে যদি কে রে থাকে 100% সেটা হবে দ্বিতীয়া বিভক্তি। 100% জীবনে কোনোদিন চতুর্থী হবে না। সম্প্রদান কারকে যদি কে রে থাকে এটা 100% হবে চতুর্থী বিভক্তি, জীবনেও দ্বিতীয় হবে না, এটা ফিক্সড। এটা মনের মধ্যে গেঁথে নেন যে যদি কে রে আমি পাই কোথায়? কর্মকারকে 100% এটা দ্বিতীয় বিভক্তি হবে। আর যদি আমরা কে রে পাই কোথায়? সম্প্রদান কারকে 100% সেটা চতুর্থী বিভক্তি হবে, জীবনেও দ্বিতীয় হবে না। কারণ সম্প্রদান কারকে কখনোই দ্বিতীয় বিভক্তি হয় না, কর্মকারকে কখনোই চতুর্থী বিভক্তি হয় না। এই বিষয়টা ক্লিয়ার কিনা? তারপর আমরা অন্য কিছুতে যাব। এখানে দেখেন কর্মকারক হচ্ছে দ্বিতীয়া আর সম্প্রদানে হচ্ছে চতুর্থী। এবার দেখেন তাহলে দ্বিতীয় বিভক্তি কখন হবে এটা আমাদের জানা উচিত। দ্বিতীয় বিভক্তি তখনই হবে যখন হচ্ছে, এখানে দেখেন আমরা যদি বলি ইহকালীন বিনিময়
ইহকালীন বিনিময় বোঝায় না। ইহকালীন বিনিময় যদি না বোঝায় সেটা কি হবে? সেটা হবে দ্বিতীয়া। আর চতুর্থী কোনটা? সরি, ইহকালীন বিনিময় বোঝায়, আর এটাতে কি হবে? এটা হচ্ছে ইহকালীন বিনিময় বুঝায় না। বুঝায় না, আমরা এটাতে লিখলাম হচ্ছে 1, এটাতে হচ্ছে 2। আপনারা 1, 2 কমেন্টে লিখলে হবে। ধরেন আমি একটা উদাহরণ যদি বলি, শিক্ষককে বেতন দাও। আচ্ছা বলেন তো এটা কি দ্বিতীয়া নাকি চতুর্থী? শিক্ষককে বেতন দাও, তো অবশ্যই এটা ইহকালীন বিনিময়, তার মানে এটা কি হবে? এটা হবে কর্মকারক। কাকে বেতন দাও? শিক্ষককে। এটা একটা ইহকালীন বিনিময় বুঝায়, তার মানে এটা কি হবে? চতুর্থী হবে। কিন্তু যদি বলতাম শিক্ষককে কি করো? সম্মান করো, তাহলে শিক্ষককে সম্মান করলে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম আমিনুল স্যার 500 টাকা দেন, একটা সালাম দিছি না। তার মানে এই সম্মানটা এটা কি না? ইহকালীন বিনিময় আমরা করি না কারণ টাকা পয়সার জন্য, পরকালে আল্লাহ এটার জন্য জান্নাত দিতে পারে, কিন্তু ইহকালে আমরা কোনো কিছু চাই না। কিন্তু এই যে আমরা বললাম শিক্ষককে কি দাও? বেতন দাও, এটা কিন্তু একটা ইহকালীন বিনিময় হয়। আর আমরা আগেই বলছি যে ইহকালীন বিনিময় যদি বোঝায় তাহলে সেটা কি হবে? সেটা হবে দ্বিতীয়া, মানে কর্মকারক। ওকে, ক্লিয়ার বিষয়টা? তাহলে দ্বিতীয় চতুর্থী কি ক্লিয়ার? আমাদের কয়েকটা বিষয় থাকে, যেমন আমরা খুব সহজ করে বলি, দ্বিতীয় আর চতুর্থীর বিষয়টা আরো সহজ করে বলি। সম্প্রদান আর কর্মকারক, যেমন ধরেন এখানে আমরা যেটা পড়লাম, কে রে থাকলে কি হয়? চতুর্থী হয়। আবার কে রে থাকলে কি হয়? সেটা পঞ্চম, মানে দ্বিতীয় হতে পারে। দেখেন আমাদের যদি কি বোঝায়? বিনিময় বোঝায়, বিনিময় বুঝাবে। প্রথম কথা হচ্ছে বিনিময় বুঝাবে, তাহলে কে রে হলে দ্বিতীয় হবে। এবার দেখেন যদি দান বুঝায়, আচ্ছা আমরা যদি বলি ভিক্ষুককে টাকা দাও, আমরা কি কোনোদিন বলি যে ভিক্ষুক সাহেব আপনার 10টা টাকা দিলাম, আপনি আমার এই কাজটা করে দেন না? এটা আমরা কোনো ইহকালীন বিনিময় চাই না। যদি বলে সে দেবতার পূজা করে, সে কি দেবতার কাছে 500 টাকা চায় যে পূজা করার পরে? না। উৎসর্গ, আমরা যখন কাউকে কিছু উৎসর্গ করি তার কাছ থেকে আমরা কোনো বিনিময় চাই না, একবারে উৎসর্গ মানে কি? একবার হৃদয় উজাড় করে দিয়ে দেই। এরপরে হচ্ছে সম্মান, আমরা যখন কাউকে সম্মান করি আমরা তার কোনো বিনিময় চাই না, আমরা কি বলি আসসালামু আলাইকুম স্যার 500 টাকা দেন? না। তার মানে এগুলার কোনো ইহকালীন বিনিময় হয় না। এগুলো যদি থাকে তাহলে সম্প্রদান হবে। যদিও নতুন ব্যাকরণের সম্প্রদান কারক নাই, সেখানে নতুন একটা কারক দেওয়া হয়েছে, সেটা হলো সম্বন্ধ কারক। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি এই কর্মকারক আর সম্প্রদান কারক জানলাম। আশা করি এরপরে আপনাদের এটা নিয়ে প্রবলেম হবে না। এবার দেখেন আমাদের আরেকটা প্রশ্ন আসে, আমরা একটু প্রকৃতি প্রত্যয়ের দিকে একটু যাচ্ছি, যে প্রকৃতি প্রত্যয় থেকে কি ধরনের প্রশ্নগুলো আসে। এখন বলেন প্রকৃতি প্রত্যয় যে টপিকটা অনেকে কমেন্ট করছিলেন, তো প্রকৃতি প্রত্যয় টপিকটা আপনাদের কাছে কি কঠিন মনে হয় নাকি সহজ মনে হয়? আমরা আজকে যেহেতু সাজেশনমূলক ক্লাস করলাম, পরবর্তী ক্লাসগুলোতে আমরা নির্দিষ্ট টপিক নিয়ে আসবো, যে আজকে শুধু সমাসের ক্লাস হবে, আজকে কারকের ক্লাস হবে, এভাবে একটা নির্দিষ্ট টপিক নিয়ে আসবো। তা আজকে মোটামুটি সব টপিক নিয়ে একটা ধারণা দিচ্ছি যে আপনি আসলে বাসায় কিভাবে পড়বেন নিজে। এখন দেখেন, এবার খেয়াল করেন, একটু দেখেন এখানে আমরা যদি একটু বলি, শহীদুল ইসলাম বলছে অপাদান আর অধিকরণ নিয়ে একটু বলেন। আচ্ছা অপাদান অধিকরণ আমরা গত ক্লাসে বলছিলাম, আপনি ওইখান থেকে একটু দেখে নিতে পারেন। আচ্ছা এখানে দেখেন এই যে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ধাতু। কারণ আমরা জানি ধাতু মানে হচ্ছে ক্রিয়ামূল। এখন পরীক্ষায় যে প্রশ্নটা আসে কোনটা কৃৎ প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়, তাহলে ধাতুর সাথে যদি হয় সেটা কি হবে? সেটা হবে কৃৎ প্রত্যয়। আর যদি নামের সাথে হয় সেটা কি হবে? সেটা হবে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা যদি কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় চিনি তাহলে কিন্তু এই দুইটা জিনিস নির্ণয় করা সম্ভব পরীক্ষার হলে। আবার দেখেন এই ধাতু আমরা জানি কয় প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। কি কি? মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর এটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। এই মৌলিক ধাতু আবার 3 প্রকার। খেয়াল করেন একটা বিষয়, তাহলে আমরা একটু যদি দেখি যে মৌলিক ধাতু, মৌলিক ধাতু কয় প্রকার? মৌলিক ধাতু হচ্ছে 3 প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে বাংলা, 2 হচ্ছে সংস্কৃত, আর 3 হচ্ছে কি? 3 হচ্ছে বিদেশি। এখন বাংলা ধাতু চিনার উপায়টা কি? একটু খেয়াল করেন, বাংলা ধাতু চিনার একটাই উপায়, একটা বাংলা গান আছে, ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। মানে যদি তুই দিয়ে বলা যায় 100% এটা কি ধাতু? বাংলা ধাতু। যেমন আমরা যদি বলি তুই কর, 100% এটা বাংলা ধাতু।
কিন্তু আপনি কি বলতে পারবেন তুই ক্রি? না, এটা জীবনে বলা যাবে না। তাহলে ক্রিটা একটু কঠিন, তাহলে ক্রি এটা কি ধাতু? এটা হলো সংস্কৃত ধাতু। আমরা যদি বলি তুই বল, এই বলটা হচ্ছে কি ধাতু? বাংলা ধাতু। কিন্তু আপনি কি বলতে পারবেন তুই বচ? না, এটা বলা যাবে না। তুই বচ এটা বলা যাবে না। তাহলে বচ এটা কি ধাতু? এটা 100% হচ্ছে এটা সংস্কৃত ধাতু। তাহলে যেটা তুই দিয়ে বলা যায়, লিখে রাখেন খাতায়, যে যদি তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে কি ধাতু? বাংলা ধাতু। এই টেকনিকটা একটু খাতায় লিখে রাখেন। ওকে, এবার দেখেন আমরা যদি বলি এরকম যে তুই পর, তাহলে পর এটাও কি ধাতু? বাংলা ধাতু। কিন্তু আমরা কি বলতে পারবো যে তুই পট? না, এটা একটা কঠিন। পট এটা বলা যাবে না, তুই পট এটা বলা যাবে না। তাহলে এটা কি ধাতু? এটার নাম হচ্ছে সংস্কৃত ধাতু। ক্লিয়ার? তাহলে তুই পট এটা কিন্তু কখনোই বলা যাবে না। তাহলে পট এটা কি ধাতু? এটা হচ্ছে সংস্কৃত ধাতু। তারপরে আমরা যদি এরকম বলি যে তুই শুন, হ্যাঁ এটা বলা যায় তুই শুন, কিন্তু এটা কি বলা যাবে যে তুই শ্রু? না। তাহলে শ্রু এটা কি ধাতু? এটা হলো সংস্কৃত ধাতু। তাহলে সহজ করে মনে রাখেন, যদি তুই দিয়ে বলা যায় সেটা হচ্ছে বাংলা ধাতু, আর যদি তুই দিয়ে বলা না যায় সেটা হচ্ছে সংস্কৃত ধাতু। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত ক্লিয়ার? এবং জানলাম। এবার দেখেন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো বিদেশি ধাতু। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে বিদেশি ধাতু। অর্থাৎ অন্যান্য ভাষা থেকে যে ধাতুগুলো আমাদের বাংলা ভাষায় চলে আসছে এবং এখনো প্রচলিত আছে, সেগুলো কি ধাতু? সেগুলো হচ্ছে বিদেশি ধাতু। একটু খেয়াল করেন, বিদেশি ধাতুগুলো আমরা যদি একটু লিখি, যেমন আপনারা 9-10 বইতে এটা খুঁজে পাবেন, চ্যাচ, তারপরে হচ্ছে ফির, চা, হচ্ছে ডাক, টান, আট, ফেল, ঝুল, হাট, তারপর হচ্ছে জম, ডর, টুট, এরপরে হচ্ছে ভিস, বিগর, লটক। এগুলো সবই 9-10 পুরাতন বইতে ধাতু চ্যাপ্টার লেখা আছে। আপনার লেখার 9-10 পুরাতন ব্যাকরণটা আশা করি সবার বাসায় আছে, ওইখান থেকে দেখে নেবেন। আচ্ছা, তাহলে এখন আমরা একটা গল্প বলে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আশা করি একবার যদি শুনেন এটা আজীবন মনে থাকবে যে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বিদেশি ধাতু। যেমন খেয়াল করেন, আমরা মনে রাখবো, একটু দুষ্টামি একটা গল্প শুনেন, এটা রোমান্টিক গল্প। একটি মেয়ে চেঁচাইতে ছিল, তাহলে চেঁচ এটা কি ধাতু? বিদেশি ধাতু। একটি ছেলে ফিরিয়া চাহিল, তাহলে ফির চা এগুলা কি ধাতু? বিদেশি ধাতু। মেয়েটি ছেলেটিকে ডাক দিল, ডাক কি ধাতু? বিদেশি ধাতু। এবং হাত টানিয়া আটিয়া ধরিল, তাহলে আট এটা কি ধাতু? বিদেশি ধাতু। ছেলেটি লজ্জায় ঠেলা দিল, তাহলে ঠেল কি ধাতু? বিদেশি ধাতু। তবুও মেয়েটি হাত ধরিয়া ঝুলিয়া পড়িল, তাহলে ঝোল এটা কি ধাতু? বিদেশি ধাতু। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল, কিন্তু পিতামাতার ডরে সম্পর্ক টুটিয়া গেল। তাই মেয়েটির চোখ ভিজিয়া গেল, ছেলেটির মাথা বিগড়ে গেল, অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। এর বাইরে কোনো বিদেশি ধাতু নাই। আপনি একবার যদি মাথা খাটায় মনে রাখেন, আজীবন মনে থাকবে। আমি আরেকবার বলতেছি, একটি মেয়ে চেঁচাইতে ছিল, একটি ছেলে ফিরিয়া চাহিল, মেয়েটি ছেলেটিকে ডাক দিল, হাত টানিয়া ধরিল, ছেলেটি লজ্জায় ঠেলা দিল, তবুও মেয়েটি হাত ধরিয়া ঝুলিয়া পড়িল। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল, কিন্তু পিতামাতার ডরে সম্পর্ক টুটিয়া গেল। তাই মেয়েটির চোখ ভিজিয়া গেল, ছেলেটির মাথা বিগড়ে গেল, অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া
প্রাণ দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো সবই কি ধাতু? সবই হচ্ছে বিদেশি ধাতু। ওকে, আমরা যদিও দুষ্টামি করে কথাগুলো বললাম, আসলে এগুলো হচ্ছে কিসের নিয়ম? এটা হচ্ছে বিদেশি ধাতু মনে রাখার কৌশল। তো আমরা আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করব। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আবারও পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।